অদ্রি রান্নাঘরে রিতার সাথে কথা বলছে। এমত অবস্থায় রশিদ সাহেব এসে বললেন, অদ্রি একজন ভদ্রলোক এসেছেন, তোমার সাথে কথা বলতে চাই। অদ্রি বলল, আমার সাথে? কি কারণে? এই বাড়িটা তার পছন্দ হয়েছে, শুটিং করতে চাচ্ছে। অদ্রি থতমত খেয়ে বলল, শুটিং? উনি নাকি ডিরেক্টর। আমার তো বিশ্বাস হচ্ছে না। তারপরও তুমি কথা বলে দেখো। অদ্রির মাথায় ঘোমটাটা ঠিক করে বসার ঘরের দিকে এগিয়ে গেল। বসার ঘরে ছোট সোফায় একজন 30 থেকে 32 বছরের পুরুষ বসে আছেন। তার চোখ পুরো বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা ভাবছেও। অদ্রি একটু দূরে দাঁড়িয়ে সালাম দিয়ে সোফায় বসলো। ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বললেন, আমি নাহিদ আলম, টলিউডের বেশ ভালো ডিরেক্টর। আমি দেখুন, আমি নিজের সুনাম বলছি না, কথাটা বললাম যাতে আপনি চিনেন। আমি আপনাকে চিনি নাই। বাংলা সিনেমা কেন, কোনো সিনেমাই আমার দেখা হয় না। তাহলে আজকে নিরুপমা ছবিটা দেখবেন। কি বলার জন্য এসেছেন? ও হ্যাঁ, আমার নতুন ছবিতে 10 মিনিটের একটা দৃশ্য এরকম বাড়ির কথাই বলা আছে। এখন মফস্বলের দিকে এরকম বাড়ি এই টাইপের পেয়েছি। আমি চাচ্ছিলাম এখানে শুটিং করতে, যদি আপনি রাজি হতেন। দেখুন, এইভাবে সম্ভব না। বাসায় মেহমান আছে, তার উপর আমার ঠিক ভালো লাগে না। মাত্র একদিনে আমাদের হবে। সম্ভব হবে না, মাফ করবেন। প্লিজ ম্যাম, অনেক বিপদে পড়ে এসেছি। এতটা করুণা করে বলাতে অদ্রি মন খারাপ হয়ে গেল। কিছু সময় চুপ থেকে বলল, আমি পরে জানাবো। তাহলে মোবাইল নাম্বারটা রাখুন। রশিদ সাহেবকে অদ্রি বলল। চাচা, নাম্বারটি রাখুন। নাহিদ আলমকে বলল। আপনি রাতে খেয়ে যাবেন। নাহিদ আলম বললেন, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, অন্যদিন খাওয়া যাবে। অদ্রি ঘুমিয়েছিল, ছুলে যাওয়া অংশটুকু ব্যথা করছিল। অদ্রি বুঝতে পেরেই ব্যথার মেডিসিন খাইয়ে ঘুমাতে পাঠিয়ে দিয়েছিল। হাতের ব্যথাটা কমতে নিদ্র ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ভেতরে নিদ্র বুঝতে পারল তার মা এসে পাশে বসে আছেন। মাকে খুব সুন্দর লাগছে। নিদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, নিদ্র, তোমার হাতে ব্যথা? নিদ্র বলল, না। মিথ্যা বলো না নিদু। মা যাও তো। আমি তো চলেই গিয়েছি অনেক আগে। চিরতরে চলে যাও, তোমার কোনো স্মৃতি রাখতে চাই না। এত রাগ কেন নীর মায়ের উপর? তোমার জন্য বাবার আজকে পাগল প্রায় অবস্থা। অ্যালকোহল গিলবে আর পাগলের মতো বিহেভ করবে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সব তোমার জন্য। আমাদের জাতটাই তো ওরকম। বাঙালির মতো আবেগ আমাদের নেই, আমরা অন্য ধাতুর তৈরি। তাহলে আমার বাবাকে বিয়ে করলে কেন? গদ্দু হিসেব বললাম, আমাদের কাছে জীবন একটাই। যখন যা ইচ্ছা হয় করি, যখন যা ভালো লাগে নিজের করে নেই, আর ভালো না লাগলে ডাস্টবিনে ফেলে দেই। তাহলে আমাকে ফেলছো না কেন? শেষ মুহূর্তে এই নিদ্রই তো পাশে ছিল। মা যাও তো। নিদ্রের মনে হলো তার মা কাঁদছেন। কাঁদতে কাঁদতে এক সময় বিরক্ত হয়ে চলে যাবে। মা। বলো নিদ্র। ভালো আছো? না নিদ্র, তাই তোমার কাছে আসা। তোমার কাছে বসলে আমার ভালো লাগে। একমাত্র তুমিই তো আমাকে ভালোবাসো, হয়তো বা ওই কারণে। শুধু আমি একা না, বাবাও তোমাকে ভালোবাসে। তা না হলে বিয়ে করতো অন্য কাউকে। আমি কি সত্যি কি কোনো ভুল করেছিলাম? যদি বাবার দিক থেকে ভাবি তাহলে ভুল করেছো, আর তোমার দিক থেকে ভাবি তাহলে ঠিকই করেছো। প্রত্যেক মানুষ তার নিজ নিজ স্থানে সঠিক, তাই তারা বেঁচে থাকতে পারে। বাবা আমি যাই। আচ্ছা যাও। আসমা বেগম পানের বাটা নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। লিলিকে দেখে বললেন, রান্নাঘরের সিঙ্কে পানি রাখা আছে, ধুয়ে নিয়ে আসো তো। আসমা জামান রুমের ফ্লোরে পাটি বিছিয়ে বসে পড়লেন। পাটিতে পা দুটি ছড়িয়ে দিয়ে পানের জন্য অপেক্ষা করছেন। লিলি পান ধুয়ে আসমা জামানের রুমে এসে দরজা আটকে দিল। পান হাতে দিয়ে আসমা জামানের পাশে বসলো। আসমা জামান অদ্রি সম্পর্কে জানতে চাচ্ছিলেন। লিলির বয়সী মেয়েদের কাছে যে কোনো পরিবারের আসল খবর জানা যায়, ঠিক একইভাবে ম্যাচুরিটি প্রাপ্তদের কাছ থেকে তেমন কোনো খবরই পাওয়া যায় না। লিলিকে জিজ্ঞেস করলে কেমন হয়? আসমা জামান লিলিকে বললেন, অদ্রি তোমার কি হয়? আমার বোন। আপন বোন? না, মামাতো বোন। লিলি বেশ আত্মবিশ্বাসের সাথে মিথ্যাটা বলল। ওর মা বাবা নাই? আছে, তবে তারা আপুকে ত্যায্য করেছেন। আসমা জামান চিন্তায় পড়ে গেলেন। এই মেয়েকে ত্যায্য করেছে?
কি কারণে? কেন? লিলি অল্প সময় চুপ থেকে মাথার মধ্যে মিথ্যেটাকে সাজিয়ে নিল। পুরোপুরি মিথ্যা হতো না, সত্যির সাথে কিছুটা মিথ্যা মিশিয়ে বলবে, তেমন বড় ব্যাপার না। আসলে ওনার বিয়ে হয়েছিল একজনের সাথে, বিয়ের পর সম্পর্ক থাকায় স্বামী নাকি আত্মহত্যা করেন, এই নিয়েই। আসমা জামান কি বলবেন বুঝতে পারছেন না। এত নম্র ভদ্র মেয়ে এই ধরনের কাজ করতে পারে? মিথ্যা হলেও তো মা বাবা ত্যায্য করতো না। কথায় আছে, মেনা মানুষ তেনা ছেড়ে। নিদ্র কি জানে এসব কথা? মেয়েটা থাকেই ওভাবে, আসলে ভেতরে উল্টো। ঘুমটার ভিতর ঘ্যামটা নাচ। কি অভিশপ্ত মেয়ে রে! স্বামী সুইসাইড করেছে তার অপকর্মের জন্য। রশিদ সাহেব বেশ বড় লিস্ট অদ্রির হাতে দিয়ে বললেন, এখানে কি কি লাগবে, কত খরচ হবে আনুমানিক হিসাব করেছি, তুমি চেক করে নাও। চেক করার প্রয়োজন নেই, ব্যাংকে যেতে হবে আগামীকাল। আপনার সময় হবে? হ্যাঁ হবে। শুটিংয়ের ব্যাপারে আপনার কি মতামত? তোমার ইচ্ছা। আপনি আমার বড়, আপনার সিদ্ধান্তটা আমার জানা প্রয়োজন। না করে দেওয়াই ভালো, আমার কেমন যেন লাগছে। আচ্ছা, আপনি ফোন করে ওনাকে না করে দিয়েন। আমি কথা বলতে গেলে উনি পেঁচানোর চেষ্টা করে রাজি করিয়ে ছাড়বে। রং করানোর কথা ছিল না? লিস্ট চেক করে দেখো ঠিক আছে কিনা, তারপর লোকজন আনা যাবে। গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব আপনার। আমি ওসব ঝামেলায় যাব না। নিদ্রকে সাথে নিয়ে সব কিছু করবেন, আপনার সাহায্য হবে। ওকে দিয়েই বেশি কাজ করাবেন, আপনি শুধু ডিরেকশন দিবেন। আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু ও তো মেহমান, তাই ভাবলাম। মেহমান কিন্তু সে আপনাকে কখনোই না করবে না। আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, তবে রাতে খেয়ে যাবেন। অনেক দিন। নাজমুল সাহেব নিদ্রকে নিজের রুমে ডেকে পাঠালেন। লিলি বেশ আনন্দের সাথে কাজটা করলো। নাজমুল সাহেব নিদ্রকে বললেন, মনে হচ্ছে বসন্ত এসেছে জীবনে। নিদ্র কথার অর্থ বুঝতে না পেরেই বলল, বসন্ত এসেছে মানে? আমি ভুলে গিয়েছিলাম বাংলা সাহিত্যে কোনো সাহিত্যই তোমার পড়া হয় না। নিদ্র, তুমি শেষমেশ মূর্খ রয়ে গেলা। আর কিছু বলার আছে? হ্যাঁ আছে। সোজা সাপটা ভাবেই বলি, তুমি নাকি প্রেম করছো। নিদ্র ভ্রু কুচিয়ে বলল, কে বলেছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন বিশেষ সংবাদ সম্মেলন। নিদ্র বুঝতে পারল বাবা নিজেই বুঝতে পেরেছেন। প্রেম না ঠিক? তাহলে ঠিক কি? বন্ধুত্ব বলতে পারো। শি ইজ এ নাইস লেডি। তুমি তার সাথে প্রেম কেন, বিয়েও করতে পারো। বাবা কী সব বলছো? নিদ্র, তোমার বাবা ঠিকই বলেছে। বুঝতে পারছি লজ্জা পাচ্ছ। লজ্জা পাওয়া ভালো। পড়াশোনা ঠিকঠাক মতো করলে আজকে আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম ওই মেয়ের কাছে। যদি জিজ্ঞাসা করে বসে ছেলে কি করে। বলবো আমি কি করি? তুমি যা করো এই দেশে সেটাকে বলে রং স্ত্রী। নিদ্র নরম সুরে বলল, তাই বলবা, সমস্যা কই? নাজমুল সাহেব নিদ্রের ঘাড়ে হাত রেখে বললেন, সমস্যা হবে না, কারণ মেয়ে তোমার চেহারার প্রেমে পড়েছে। বাবা তুমি ভুল। না, তোমার চেহারাটাই সুন্দর, অন্য কিছুই সুন্দর না। তুমি আমাকে অপমান করছো। ভাবতে পারো। কী কারণে ডেকেছ? অপমানিত করার জন্য? না, আমি চাচ্ছি তুমি বিয়েটা করে ফেলো। কাকে করব? এমনভাবে কথাটা বললে যেন তুমি দুধের শিশু। ভাবতে পারো। আমি কি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব নাকি তোমার দাদির যাবে? তোমাদের কারোরই যেতে হবে না। বাংলা একটা প্রবাদ আছে, সত্য কথায় মিয়া বাজার। বাবা সরাসরি বললেই তো পারো তোমার ছেলে অযোগ্য। কথাটা বলে নিদ্র নাজমুল সাহেবের রুম থেকে নীরবে বের হয়ে গেল। নিজের ব্যর্থতা বা অযোগ্যতা শুনতে কারই বা ভালো লাগে? পড়াশোনা করেনি ঠিক আছে, তাই বলে অকর্ম না। অদ্রি আমার চেহারা দেখে ভালোবাসিনি, ভালোবেসেছে। সত্যি নিদ্রে জানা নেই কেন অদ্রি তাকে ভালোবাসে। সে তো জানে অদ্রিকে কেন সে ভালোবাসে। তাহলে অদ্রির কাছ থেকে কারণটা জেনে বাবাকে বললেই তো হয়। অদ্রির রুমের দরজা আপসে রাখা। দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে নিদ্র দেখতে পেল অদ্রি বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে, দরজার দিকে পেছন ফিরে, মাথায় ঘোমটা নামানো, চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। বসার ভঙ্গিতে বোঝা যাচ্ছে অদ্রি উদাসীন হয়ে আছে। নিদ্র দরজা টোকা দিয়েই বলল, ভিতরে আসতে পারি? অদ্রি তাড়াতাড়ি করে ঘোমটাটা ঠিক করে ঠিকঠাক ভাবে বসে বলল, হ্যাঁ আসুন। অদ্রির সামনে ফ্লোরে বসে নিদ্র বলল, আপনি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না কেন? আমি রাজি হয়েছি, কিন্তু এই বিয়েটা যাক, তারপর করা যাবে। নিদ্র খাপছাড়া ভাবে বলল, আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ঘোরাচ্ছেন।
অদ্রি অবাক হয়েই বলল, আমি আপনাকে ঘোরাবো কেন? কারণ আমার কোনো যোগ্যতা নেই। এইখানে যোগ্যতা কোথা থেকে আসছে? নিদ্র কোনো কারণে আপনার মেজাজ বিগড়ে আছে কি? আমার তো কোনো যোগ্যতা নেই, তাহলে ভালোবাসেন কেন আমাকে? আর বিয়ে করতে চাচ্ছেন না কেন? দেখুন, সেদিন আপনি নিজেই তো বললেন ভালোবাসতে যোগ্যতা লাগে না, টিকিয়ে রাখতে যোগ্যতা লাগে। আর বিয়ে করতে? অদ্রি লাগে। আর এই কারণে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না, আমি ঠিক বলিনি? অদ্রি শান্ত চোখে নিদ্রের দিকে তাকিয়ে রইল। নিদ্রের চেহারা ভাবলেশীন। কি ভাবছে, কেন ভাবছে, কি কারণে ভাবছে, কিছুই বুঝতে পারছে না অদ্রি। হঠাৎ করে এমন কি হলো যার জন্য নিদ্র এমন করছে? আর এই অবস্থায় ওরই বা কি করার আছে? নিদ্র অল্প কিছুক্ষণ বসে থাকার পর নীরবে চলে গেল। অদ্রি শুধু তাকিয়ে দেখলো। আসমা জামান বেশ চিন্তিত। নিদ্র এরকম মেয়ের প্রেমে পড়লো, কি হবে এখন? এক মেয়ের পাল্লায় পড়ে নাজমুলের জীবন শেষ হয়ে গেল, এবার নিদ্রের পালা। না, এরকম তো হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ভাগ্যে রাখলে অন্য ব্যাপার, কিন্তু নিজের হিতাহিত থাকার অবস্থায় এমনটা হতে দেওয়া যাবে না। যেভাবে হোক এই মেয়ের কাছ থেকে নিদ্রকে সরাতে হবে। রাতের খাবারের সময় অদ্রি রিতাকে সাহায্য করতে চাচ্ছিল। রিতা তাকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিলেন। লিলিকে দিয়ে প্রায় কাজ করাচ্ছেন। মেয়েটা খুব চালাক। নিদ্র নাকি নাম যেন, ছেলেটাকে দেখলে কেমন যেন করে, অঙ্গি ভঙ্গি পরিবর্তন হয়ে যায়, মিটি মিটি হাসে। আসমা জামানকে দেখলেই ওর কাজের স্পিড বেড়ে যায়। এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছেন রিতা। রাতে রান্নার সময় আসমা জামানকে রান্নাঘরের সামনে চেয়ার পেতে বসিয়ে দিলেন। ব্যাস, লিলি কাজ করার ক্ষমতা বেড়ে যায়। মনে হয় এক্সট্রা টাকা পাওয়ার আশায় এমন করে, কিন্তু মেয়েটাকে তো তার সুবিধার মনে হয় না। অদ্রি এটাকে তাড়াচ্ছে না, আবার তার সহ্যও হচ্ছে না। নিদ্রের পুরো রাত নিদ্রাহীনতায় কেটে গেল। অদ্রি এক ঘুমে রাত পার করে দিল। লিলি সকাল 10টার দিকে চার বিস্কুট সহ ট্রে নিয়ে নিদ্রের রুমে এসে নিদ্রকে পেল না। পুরো বাড়ি খুঁজে না পেয়ে আসমা জামানকে জিজ্ঞেস করলো, ভাইকে রুমে দেখছি না জি। আসমা জামান বললেন, আছে আশেপাশে কোথাও। পুরুষ মানুষ সারাদিন বাড়ি বসে থাকবে নাকি? নাস্তা নিয়ে গিয়েছিলাম কিন্তু পেলাম না। সমস্যা নেই, খিদা পেলে একাই চলে আসবে। হুম। রশিদকে দেখলাম সকালে বসার ঘরে, এখন কোথায়? একটু ডেকে দাও তো, কথা আছে ওর সাথে। রশিদ চাচাতো আপুর সাথে ব্যাংকে গেছে। আসমা জামান আর কোনো কথা বললেন না। স্বামীর কাছ থেকে তো ভালোই টাকা পেয়েছে, তা না হলে এত বড় বাড়িতে এত আরামে আছে কিভাবে? দেখা যায় খুব নরম, কিন্তু ভেতরে শয়তানের অবতার। নাজমুল সাহেবের ইচ্ছে করছে মরিচ চা খেতে, কিন্তু মেহমান হয়ে রান্নাঘরে যাওয়াটা ভালো দেখায় না। তার উপর সে পুরুষ মানুষ। এদেশে পুরুষদের রান্নাঘরে যাওয়াটা অনেকে পছন্দ করেন না, বিশেষ করে মফস্বলের লোকজন। রিতাকে বলা যাবে কি না? রান্নাঘরের সামনে নাজমুল সাহেবকে বারবার যাওয়া আসা করতে দেখে রিতা তাকে প্রশ্ন করলেন, কিছু লাগবে? নাজমুল সাহেব বিব্রত বোধ করলেন। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করলেন, মরিচ চা বানাতে পারেন? জীবনে প্রথম মরিচ চায়ের নাম শুনলেন রিতা। সরাসরি না বললেন। কিভাবে বানায় বলুন, আমি চেষ্টা করে দেখতে পারি। নাজমুল সাহেব মরিচ চা বানানোর নিয়ম বললেন। রিতা মাথা নাড়িয়ে বললেন, আমি দেখি পারি কিনা। দুপুর 12টায় অদ্রি আর রশিদ সাহেব ফিরলেন। লিলি আশা করছিল হয়তোবা নিদ্র এ সময় এসে পড়বে, কিন্তু না, আসছে না। অদ্রিকে লিলি বাধ্য হয়ে বলল, রঙিন ভাইজান বাসায় নাই, সেই সকাল থেকে নাস্তাও করেনি। অদ্রি ঠান্ডার স্বরেই বলল, অদ্রি আছে হয়তো বা অন্য কোথাও। আপনি একটু খুঁজে দেখুন না। আহা লিলি, সে বাচ্চা নয় যে এত খোঁজা লাগবে তাকে। তার যখন সময় হবে চলে আসবে, তুই যা তোর কাজে। কথাগুলো বলে অদ্রি দ্রুত তার রুমের দিকে চলে গেল, যেন পালিয়ে বেড়াচ্ছে কারো কাছ থেকে। বিকেলের দিকে নিদ্র ফিরে এলো। লিলি অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছে। অদ্রি দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ব্যাংকে আজকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। ম্যানেজারের শাশুড়ি অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ম্যানেজার আসার পর অবশ্য বেশি সময় লাগেনি। নিদ্র তার রুমে গিয়ে বাহিরে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিল। অদ্রির রুমের দরজা খোলা পেয়ে টুপ করে অদ্রির রুমে ঢুকে গেল। গভীর ঘুমে মগ্ন অদ্রি। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিদ্রের বুকের বাম পাশটাতে
চিনচিনে একটা ব্যথা অনুভব হলো। সারাদিনও বাসায় আসেনি। এই খোঁজটা কি রেখেছে অদ্রি? না, রাখেনি। রাখলে এভাবে শান্তিতে ঘুমাতে পারতো না। বারবার দরজার দিকে তাকিয়ে থাকতো আর মনে মনে ভাবতো, এই বুঝি এলো। কি সব ভাবছে সে? নিজেকে তিরস্কার দিয়ে প্রশ্নটা করলো নিদ্র। ভালোই তো বাসে না তাকে, নিজেকে ক্ষুদ্র মনে হচ্ছে। অদ্রির কপালে আলতো করে চুমু দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে হয়ে আসলো নিদ্র। স্যুপের প্যাকেট নিয়ে রান্নাঘরে গিয়ে চুলা ধরিয়ে নিল। স্যুপের জন্য যা যা লাগবে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগেনি। এই বাড়ি কোথায় কি আছে সে ভালোভাবেই জানে। রিতা রান্নাঘরে নিদ্রকে দেখেই বললেন, আমাকে বললেই তো পারতেন। নিদ্র মুচকি হেসে বলল, সামান্য একটা ব্যাপারে আপনাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আপনি মেহমান এই বাসার। মেহমান হলেও আপনাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আপনার দুপুরের খাবার এখনো আছে, স্যুপের দরকার ছিল না। আমার আসলে স্যুপ খেতে ইচ্ছে করছিল, তাই বানানো। একটা কথা বলি, রাগ করবেন না তো? বলেন। স্যুপের বাটি বা ওই সাইজের বাটি হবে? হ্যাঁ হবে। 2টা বাটি আনলেই হবে, আর স্যুপের চামচ। রিতা 2টা বাটি আর চামচ নিয়ে রান্নাঘরের সিঙ্কে ধুয়ে নিলেন। নিদ্র 2টি বাটিতে স্যুপ ঢেলে দিয়ে ধনেপাতা উপরে দিয়ে ছিটিয়ে দিল। 1 বাটি স্যুপ রিতাকে দিয়ে বলল, এটুকু আপনার জন্য। রিতা বলল, একটু আগে খেয়েছি, পেট এখনো ভরা। এটুকু খেলে আপনার পেট ফেটে যাবে না? নিদ্র বসার রুমে সোফার উপর আসন পেতে বসে স্যুপ খাওয়ার মন দিল। রিতা কিছুটা অবাক হলো। ছেলেটাকে সে যতটা খারাপ ভেবেছিল ততটা না। সাবলীলভাবে তার সাথে ব্যবহার করছে যেন কত আগে চেনা সে। সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। ঝড়ো হাওয়ার সাথে বেশ জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। নিদ্র তখনও সোফায় বসেছিল। বাড়ির মেইন দরজা খোলা থাকায় ভালোভাবেই বৃষ্টি পড়া দেখা যাচ্ছিল। ঝড়ের সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। লোডশেডিং হওয়াতে রিতা মোমবাতি আর চার্জার লাইট জ্বালিয়ে দিলেন। আসমা জামান ঘুমিয়ে পড়েছিলেন। নিদ্র সোফা থেকে উঠে অদ্রি রুমের দিকে এগিয়ে গেল। অদ্রি কেবলই ঘুম থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে আছে। বৃষ্টির শব্দে মূলত তার ঘুম ভেঙে গেছে। নিদ্র রুমে ঢুকে দরজা আটকে দিল। অদ্রি অন্যমনস্ক থাকায় নিদ্রের উপস্থিতি বুঝতে পারলেন না। নিদ্র পেছন থেকে অদ্রির কোমর জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিতে লাগলো। অদ্রি প্রত্যেকটা চুমুতে কেঁপে উঠল। ছেলেটা হুটহাট করে এমন কিছু করে বসে যে অদ্রি বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। অদ্রি পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল নিদ্র। অদ্রি ঘুম জড়ানো কণ্ঠে বলল, এতটা অভিমান করা ঠিক না। অভিমান করার মতো কাজ করেছেন বলেই তো করেছি। মোটেও না। সব সময় আপনার সকল আবদার পূরণ করতে পারবো না। সমাজ বলে একটা কথা আছে। আমার আবদার সমাজ বিরোধী ছিল সেটা বলতে চাচ্ছেন? না, সব সময়। হয়েছে অদ্রি, আর এমন করব না। সারা দিন আপনি বাসার বাইরে, দুপুরে খাননি পর্যন্ত, আর এখন এসেছেন প্রেম করতে? পেট ভরে খেয়ে আসুন, তারপর প্রেম করতে আসবেন। স্যুপ খেয়েছি। অন্য খাবারের কি হবে? ওগুলো আপনি খাবেন। আপনার শরীরে হাড্ডি ছাড়া তো কিছুই নেই। একটু খেয়ে দে স্বাস্থ্য ভালো করুন। খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। আমি নিজ হাতে খাইয়ে দিলে ভালো লাগবে? আপনি খাইয়ে কেন দিবেন? আপনার স্বামী তাই। কথাটা বলিয়ে নিদ্র অদ্রিকে দেওয়ালের সাথে ঠেকিয়ে কপালে চুমু দিল। অদ্রি মুচকি হেসে বলল, আচ্ছা, আপনিই খাইয়ে দিবেন। হ্যাপি? এক শর্তে। শর্তটা কি? সাজুগুজু করবেন। অন্যান্য মেয়েরা এত সাজুগুজু করে আর আপনি বিধবা মহিলা সেজে থাকেন। অন্যদিন হলে অদ্রি বলতো, আমি বিধবাই তো, কিন্তু এত সুন্দর মুহূর্তে এই বিশ্রী অতীতটাকে টেনে না নাই ভালো। রশিদ সাহেব সকালের দিকে রং মিস্ত্রি নিয়ে চলে এলেন। 10 জনের একটা দল একসাথে কাজ করবেন। বিয়ের দিন আসতে মাত্র 1 সপ্তাহ বাকি। 2 দিনের মধ্যে রঙের কাজটা অন্তত পক্ষে সারাতে হবে। রশিদ সাহেব নিদ্রের দরজায় টোকা দিতে দিতে হাঁপিয়ে উঠেছেন, কিন্তু নিদ্রের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। 8টা বাজে, এখনো গাধাটা ঘুমাচ্ছে। গতকাল বারবার বলে গেছেন যেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অপেক্ষা করতে, কিন্তু ফ্রেশ হওয়া তো দূরে থাক, ঘুমই ভাঙেনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।